বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে তৈরি থাকার বার্তা পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। জনগণ থেকে দূরে রেখে নিরাপত্তা নয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলমান, প্রমাণ পেলে সন্ত্রাস বিরোধী আইনে বিচার। শাপলা চত্বর মামলায় কাঠ গড়ায় দাঁড়াতে হবে শেখ হাসিনাকে। রাখাইনে ফের সংঘাতের পেছনে নানা সমীকরণ। নিছক সামরিক নয়, সম্ভাব্য অর্থনৈতিক করিডোর ঘিরে ভূ রাজনীতির প্রভাব দেখছেন বিশ্লেষক। ঝুঁকিতে আঞ্চলিক স্থিতিশীলতাও। খামেনির শেষ বিদায়ে কাঁদছে ইরান। কোটি মানুষের ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প। শীর্ষ নেতাদের ফের নিশ্চিহ্নের হুমকি। আদর্শকে হত্যা করা যায় না, জবাব তেহরানের। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইন এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইন অনুযায়ী বিচার করা সম্ভব হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শাপলা চত্বরের ঘটনা সহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। শনিবার জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। সংগঠন হিসেবে আওয়ামী লীগের রোববার এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে বিচার করা সম্ভব। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, এই দুইটি আইনেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রণয়ন করে রেখেছে এবং তাদের আইনেই এই জাতীয় অপরাধগুলোর বিচারের ব্যবস্থা আছে। চিফ প্রসিকিউটর আরও জানান, 2013 সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলার বিচারাধীন, আরও অনেকগুলো মামলায় তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল এর অপেক্ষায় আছে। বিশেষ করে আমাদের হেফাজত সহ আরও অনেক, শাপলা চত্বর মামলা সহ অনেকগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। একটা মামলায় তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে, তার উচিত তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করেন। দলগত অপরাধ প্রমাণিত হলে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। নানান বিতর্কিত কর্মকাণ্ড আছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা, সাইবার যুদ্ধ সহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে করা হবে সময় উপযোগী। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, খেয়াল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জোর দেন সবার আগে বাংলাদেশ নীতিতে। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সরকার প্রধান। কুশল বিনিময় করেন চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে শহীদ হওয়া ৫ পিজিআর সদস্যের পরিবারের সঙ্গে। এ সময় সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীগুলোকে আরও আধুনিক এবং প্রশিক্ষিত হওয়া জরুরি উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। পিজিআর এর মতন বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা কৌশল বিন্যস্ত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাকে অংশগ্রহণ করতে হয়। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার
প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। এর আগে আলাদা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান রাষ্ট্রপ্রধান। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও জান্তার সাম্প্রতিক সংঘাতের পেছনে শুধু সামরিক বাস্তবতা নয়, ভূ রাজনৈতিক এবং সম্ভাব্য অর্থনৈতিক করিডোরের হিসেবও স্পষ্ট হয়ে উঠছে বলে মত বিশ্লেষকদের। সংঘাত দীর্ঘায়িত হলে বাড়তে পারে আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকিও। সাতলা শারমিনের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে কয়েকদিন ধরেই আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে আরাকান আর্মিও। সংঘর্ষে হতাহত হচ্ছে মানুষ, বাস্তুচ্যুত হচ্ছে বহু বেসামরিক নাগরিক। বিস্ফোরণের শব্দ পৌঁছে যাচ্ছে বাংলাদেশের টেকনাফ, উখিয়া, নাইখংছড়ি সীমান্ত পর্যন্ত। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সীমান্ত এলাকায়। এমন পরিস্থিতিতে শনিবার টেকনাফে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় নাফ নদী ও স্থল সীমান্তে বিজিবি, কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও মানব পাচার দমন, পাহাড়ে সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের শনাক্ত এবং যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, রাখাইনের সংঘাতকে শুধু সামরিক সংঘাত হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। সম্ভাব্য বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে ঘিরেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থের প্রতিযোগিতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। করিডোর আমি মনে করি নতুন একটা প্ল্যান, একেবারেই নতুন প্ল্যান, যেহেতু এর সাথে লিঙ্ক করা হচ্ছে যে হ্যাঁ, রোহিঙ্গার সমাধানও হওয়ার একটা সুযোগ আছে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু এই করিডোরের যে কথাটা সামনে আসছে, চাইনিজ প্রস্তাব পিছনে আমার মনে হয় আঞ্চলিক শক্তির ইন্ধন থাকতে পারে। বেশ কতগুলো অ্যাক্টার্স চাইবে না ইকোনমিক করিডোর হোক। বাংলাদেশের এখন কাজ হবে এর উপর গুরুত্ব দেওয়া। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে সীমান্ত নিরাপত্তা, নতুন রোহিঙ্গা ঢল, অস্ত্র ও মাদক চোরাচালান এবং সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতার ঝুঁকি আরও বাড়তে পারে। তাই কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাও জোরদারের পরামর্শ তাদের। যুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আশ্রয়ের জন্য ছুটবে, তো সেই আশ্রয়টা হচ্ছে এখন তারা এদিকে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা বেশি। সীমান্তে পর্যবেক্ষণ এবং রোহিঙ্গা যারা নেতারা আছে তাদের মাধ্যমে একটা মেসেজ এদের কাছে পাঠানো হবে, বাংলাদেশে তোমাদের এখন এখানে ওভার হয়ে গেছে, আর এখানে আশ্রয় পাওয়ার সম্ভাবনা নাই। রাখাইনের সংঘাত আপাতত মিয়ানমারের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকলেও এর প্রভাব এরই মধ্যে বাংলাদেশের সীমান্তেও অনুভূত হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে সামরিক বাস্তবতা, কূটনৈতিক তৎপরতা এবং রাখাইনকে ঘিরে আঞ্চলিক ভূ রাজনীতির পরবর্তী গতিপথের উপর। আয়াতুল আলী খামেনির বিদায়ে কাঁদছে ইরান। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় প্রথম জানাজায় অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতাকে শেষ বিদায় জানিয়েছেন কোটি মানুষ। বাবার জানাজায় অংশ নিয়েছেন 3 ছেলে, সামিল হন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। ইরানিদের এমন শোক দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোকের চাদরে ঢাকা ইরান, চারিদিকে কান্নার রোল আর বুকফাটা আর্তনাদ। 2 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের পর রোববার তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসাল্লায় অশ্রুসিক্ত চোখে বিদায় জানানো হলো প্রিয় নেতাকে।
জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। অঝরে কাঁদেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের গালিবাফ, IRGC প্রধান সহ ইরানের শীর্ষ নেতারাও। জানাজায় অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। নিহত আরও 4 জনের জানাজার নামাজ 3 ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হোসাইনি খামেনি, মেজবা আল হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানের জন্য জানাজার নামাজ আদায় করা হয়। সোমবার পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় তেহরানে রাখা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এরপর মঙ্গলবার শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে পবিত্র নগরী কুমে। সেখান থেকে বুধবার ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজা এবং শোকানুষ্ঠান হবে। সবশেষে ইরানের পবিত্র নগরী মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে খামেনির জানাজায় এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে এমনটাই ভেবেছিলেন বলে জানান তিনি। দাবি করেন চাইলে তিনি জানাজায় উপস্থিত সবাইকে লক্ষ্যবস্তু বানাতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার সুযোগ থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আর্মেনিয়ার ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানায়, মানুষকে হত্যা করা গেলেও আদর্শকে হত্যা করা যায় না।